সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার নিশ্চিত করেছে ডিবি। আজ তোলা হতে পারে আদালতে। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ জারি করে অধ্যাদেশ। হাসিনার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ ট্রাইব্যুনালের। কারাগারে ১৩ আসামি ১৭ ডিসেম্বরের অগ্রগতি জানানোর আদেশ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ। আজ ফের সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা। উত্তরাঞ্চলে জেকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশার চাদরে সকাল সন্ধ্যা। শীতের দাপটে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ ও লেবানন সরকার। যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ বলছেন লেবানিজ কর্মকর্তা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে। আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে বলে জানান তিনি। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। স্বচ্ছতা ফেরাতে ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষায় নতুন করে সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সোমবার প্রেস বিজ্ঞপ্তিতে পিএসসি জানায় ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। পুনরায় নতুন করে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। ৪৫তম বিসিএস এর খাতা আবারও মূল্যায়ন করা হবে বলে জানানো হয়। এদিকে ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারিতে পুনরায় ফল প্রকাশ করবে পিএসসি। তবে নতুন করে টেকানো হবে আগের উত্তীর্ণদের সমসংখ্যক প্রার্থীকে, অর্থাৎ আরো ১০,০০০-এর বেশি প্রার্থী নতুন করে সুযোগ পাবেন। প্রশ্ন ফাঁস, মন্ত্রীদের সুপারিশে ক্যাডার নিয়োগ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে গত জুলাইয়ে চরম সমালোচনার মুখে পড়ে সরকারের স্বায়ত্তশাসিত এই সংস্থাটি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এই অধ্যাদেশ সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থায় সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ ২০২৪ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলার তদন্ত কাজ ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক ৯ মন্ত্রী, ২ উপদেষ্টা সহ হেভিওয়েট ১৩ জনকে হাজির করা হয়। আদালতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় শেখ হাসিনাকে গ্রেফতার করতে না পারায় উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতাকে হত্যা, গণহত্যা, গুমসহ মানবতা বিরোধী নানা অপরাধে জড়িয়ে পড়ে তার নেতাকর্মীরা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। হাজিরা ঘিরে পুরো ট্রাইব্যুনাল এলাকা জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দিনের প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা দেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। একে একে আসেন দীপুমণি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, মেনন, ইনুসহ মোট ১৩ জন। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। পরে তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার বানায় তার নেতাকর্মীরা। গণ অভ্যুত্থান ঘিরে গণহত্যার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন ট্রাইব্যুনাল জানতে চান শেখ হাসিনা কোথায়। জবাবে প্রসিকিউশন জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
পরে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী 17 ডিসেম্বর 2 মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। যারা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী হবেন তাদের জন্য একটা শিক্ষার দিন। ক্ষমতার দম্ভ এবং মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে দমন করার জন্য অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে গণহত্যা চালিয়ে মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। এদিন বেশ কয়েকজন আসামি আইনজীবী নিয়োগ করেন। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবী। 2010-এর 9-3 বিধি অনুসারে একটি আবেদন সাবমিট করি। মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের এলিগেশনের কপি আপনাদের 2 জন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার, আজ সেই ট্রাইব্যুনালে খোদ হাজির হয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকর্মীরা। আসামিদের প্রথম হাজিরার মধ্য দিয়ে গতি পেল জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারিক কার্যক্রম। তবে মূল অভিযুক্ত শেখ হাসিনাকে দেশে ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার কার্যক্রম ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের সমালোচনা করেন তিনি। এদিকে পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনের রাজনৈতিক পরিচয় নয়, ন্যাশনাল আইডি কার্ডই হতে হবে মূল মানদণ্ড। শিউলি রিয়ার রিপোর্ট। সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মহান বিজয় দিবস উদযাপনে সার্বিক নিরাপত্তা বিষয়ক সভায় 16 ডিসেম্বর স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন ঘিরে সড়কের যানজট নিরসন ও নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, কোনো হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় পতাকার অবমাননা ঠেকাতে তদারকি করা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না দিলে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। চট্টগ্রাম বন্দরে আসা পাকিস্তানের পণ্যবাহী জাহাজ নিয়ে ভারতীয় গণমাধ্যম অপপ্রচারের জবাব দিতে দেশের গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন। এদিকে বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করে পুলিশ সংস্কার কমিশন। পরে কমিশন প্রধান সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনে ন্যাশনাল আইডি কার্ডই হবে মূল ডকুমেন্টস, রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে না এমন প্রস্তাব দেওয়া হবে। ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড, কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটার পিছনে আইন আছে, ব্যাক বাই সাম ল, ন্যাশনাল আইডি কার্ড। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হয়, করতে হবে। হাইকোর্টের নির্দেশনা মেনে পুলিশ গ্রেফতার ও রিমান্ড নিতে পারে, এমন সুপারিশও করা হবে বলে জানান কমিশন প্রধান। অ্যারেস্ট করবে, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু নিয়মকানুন মানতে হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার। এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকারের বেশিরভাগ কাজই ইতিবাচক। সরকারের 100 দিনে এমন পর্যবেক্ষণ টিআইবির। শুধু নির্বাচনের জন্য নয়, রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যেই ছাত্র জনতার আত্মত্যাগ, এমন মন্তব্য করে সরকারকে আরও আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেয় সংস্থাটি। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। তার 3 দিন পর 8 আগস্ট ছাত্র জনতার দাবির মুখে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশে কর্তৃত্ববাদী সরকার পতন ও পরবর্তী 100 দিনে কতটুকু সফল অন্তর্বর্তী সরকার, এ নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান গবেষক শাহজাদা এম আকরাম। এ সময় তুলে ধরা হয় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। নানা উদ্যোগের পরেও বাজার নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সফলতা পায়নি অন্তর্বর্তী সরকার। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠনে সরকারি উদ্যোগও ধীরগতির বিষয়টি তুলে ধরা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্ষেত্রে প্রথম দিকে প্রতিবাদের পতনের পর যে ধরনের অরাজকতা ছিল সেটি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে, কিন্তু আরও স্থিতিশীলতার প্রয়োজন। শিক্ষা খাতে সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম জরুরি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। টেক্সটবুক পর্যালোচনা কমিটিকে একবার গঠন করে আবার ভেঙে দেওয়া, এর মাধ্যমে কিন্তু শিক্ষা খাতের রূপান্তর হবে না আমরা মনে করি। এটি জাতীয় জীবনের অত্যন্ত ভবিষ্যতে আমরা যে নতুন বাংলাদেশ, সেটার জন্য অপরিহার্য একটি খাত। এখানে আমরা মনে করি সুনির্দিষ্ট সংস্কারের কার্যক্রম গ্রহণ করা উচিত। সংস্কার ছাড়া শুধু নির্বাচনের জন্য আন্দোলন হয়নি উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দেশের ভঙ্গুর পদ্ধতির যথাযথ সংস্কার না হলে গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ সফল হবে না। রাষ্ট্র সংস্কার সম্পন্ন না করে অন্তত সেটার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ সহ আইনি এবং প্রাতিষ্ঠানিক পরিবেশ সৃষ্টি করার মতো জায়গায় না গিয়ে চট করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এই যে ছাত্র জনতার মূল যে আন্দোলন এবং তার যে চেতনা, সেটা কিন্তু অর্জিত হওয়ার পথে অন্তরায় থেকেই যাবে। এ সময় ঢালাওভাবে সাংবাদিকদের একটি ডিটেশন কার্ড বাতিল করার সমালোচনা করেন টিআইবি। জানান, গণমাধ্যমের জন্য এটা হুমকি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কার এগিয়ে নিতে আরো 5টি কমিশন ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্থার কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে সোমবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় অধ্যাপক AK আজাদ খানকে স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সাংবাদিক কামাল আহমেদ। শ্রম অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে থাকবেন শিরিন পারভিন হক। আর স্থানীয় সরকার সংস্কার কমিশনের নেতৃত্ব দেবেন অধ্যাপক তোফায়েল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 90 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান উপদেষ্টার প্রতিবেদন হস্তান্তর করবে কমিশন। এ নিয়ে পূর্ণাঙ্গ সংস্কার কমিশনের সংখ্যা দাঁড়ালো 11টিতে। অসুস্থ হয়ে পড়েছেন হত্যা চেষ্টা মামলায় 2 দিনের রিমান্ডে থাকা দেশ টিভির এমডি আরিফ হোসেন। সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। গেল শনিবার দিবাগত রাতে স্কুল ছাত্র সজীব হত্যা চেষ্টা সাজানো মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। রোববার বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে 3 দিনের রিমান্ড চাইলে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালকের পাশাপাশি বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। চাঁদপুরে পুরোদমে শুরু হয়েছে শাকসবজির চাষ। বিস্তারিত জানাবেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, শীতের শাকসবজির কি বাজারে স্বস্তি আনতে পারবে? চাষাবাদ কেমন দেখছেন? বিস্তারিত জানান। তো আসলে কিন্তু এবার আমরা দেখেছি বর্ষার শেষের দিকে কিন্তু টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল চাঁদপুরে। সেজন্য কিন্তু এই জলাবদ্ধতার কারণে আগাম সবজি চাষ করতে পারছিলেন না এখানকার কৃষকরা। আমরা দেখেছি 5550 হেক্টর জমি কিন্তু অনাবাদি ছিল, কিন্তু এখন অনেক জায়গাতেই কিন্তু পানি শুকিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু কৃষকরা পুরো দমে সবজি চাষ শুরু করেছেন এবং উঁচু জায়গাগুলোতে কিন্তু এর আগেই সবজি চাষ শুরু করেছিলেন। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, আজকে সকাল থেকে দেখেছি কিন্তু মাঠে কৃষকরা পুরো দমে কিন্তু সবজি উঠাচ্ছেন। অর্থাৎ তারা যে উৎপাদন করেছেন যে সবজিগুলো, লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা এবং কুমড়ার শাক, লাউ, এই সব কিন্তু তারা তুলে হাটে নিয়ে যাচ্ছেন। আমি যদি আজকে আপনাকে এই যে প্রান্তিক কৃষকরা কিন্তু এখান থেকে অর্থাৎ লাল শাক বিক্রি করছে কিন্তু 25 থেকে 30 টাকা দরে, সেটি বাজারে গিয়ে কিন্তু 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু হাত বদল হয়ে কিন্তু 50 টাকা দরে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা সেটি কেজি বিক্রি হচ্ছে 110 টাকা, কিন্তু আমরা দেখছি এটি 1 কিলোমিটার দূরের হাটে কিন্তু বিক্রি হচ্ছে হাত বদল হয়ে।
এই যে বাজারে যে অস্থিরতা, অর্থাৎ কৃষকরা যে সবজি চাষ করছেন সেটি কিন্তু বাজারে যাওয়ার পর কিন্তু দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে। তো এই বিষয়ে যারা ক্রেতা রয়েছেন তারা বারবারই কিন্তু একটি বিষয় দাবি করছেন যে এই বাজারের অস্থিরতা কিন্তু যদি ঠিক মতো সঠিক জায়গায় আনতে চান তাহলে বাজার মনিটরিংটা জরুরি। তো তারা দাবি করছেন ক্রেতারা যে সবজির দাম কমাতে হলে এবং বাজার তদারকি কিন্তু অতি প্রয়োজনীয়। তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন যেন এই যে বাজার যে অস্থিরতা সেটিকে স্বস্তিতে আনার জন্য যেন বাজার নিয়মিত মনিটরিং করা হয়। তো এই ছিল চাঁদপুরের যে ফসলের মাঠ, সেখান থেকে আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাকে ধন্যবাদ শরীফ। চাঁদপুরের শীতের শাকসবজির খবর, বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শরীফ। দেখছেন সংবাদ সকাল। গণ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের কোনো রোডম্যাপ না থাকায় হতাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে আহত ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এ সময় প্রতিষ্ঠা লগ্ন থেকে দুস্থ, অসহায় ও ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ পর্যন্ত বাংলাদেশের ঢাকা মহানগর সহ 28টি জেলার এইসব শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়েছি, খোঁজ নিয়েছি, সামান্য কিছু হেল্প করেছি। বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দেয়া মন্তব্যের বিষয়ে প্রশ্ন তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, যে মানে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের লড়াই, যারা ভোট দিতেই পারেনি, ভোট দেওয়াই জানে না, তারা আর কতদিন বঞ্চিত হবে? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় ঘাপলা আছে। সরকারের মধ্যেও কেউ নানা ধরনের কোনো মানে কি বলবো যে কোনো মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আত্মাহুতি দেয়া প্রতিটি মানুষের স্মৃতি ধরে রাখতে ব্যবস্থা নেবে বিএনপি। পাশে থাকবে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের। বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই, কারো মাধ্যমে যাবার দরকার নেই। আপনি নিজে যদি মনে করেন যে আপনি একজন হোক, 2 জন হোক, 5 জন হোক, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কাউকে সহযোগিতা করতে পারবেন, সেই মানুষটিকে কিছুটা হলেও চলাফেরায় হোক বা ভিন্নভাবে হোক স্বাবলম্বী করে দেওয়ার দয়া করে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করে দেশকে সংঘাতের দিকে নিতে চাইছে তাদের অপচেষ্টা ব্যর্থ হবে। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা 100 দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। সংস্কার অবশ্যই করতে হবে, তবে তা যৌক্তিক সময়ে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার কমিশন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। সোমবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি। বলেন, দ্রুতই সুষ্ঠু নির্বাচন আয়োজন কাজ করবে
সংস্কার কমিশন। এ সময় তিতুমির কলেজের ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধান করা হবে। সংবাদ সম্মেলনে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা যৌক্তিক কারণ দেখিয়ে রিভিউ আবেদন করলে তথ্য মন্ত্রণালয় পুনরায় ভেবে দেখবে বলে জানান তিনি। সংবিধান সংশোধনে সংস্কার কমিশন সদস্যদের বাইরেও সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে আলোচনা করা হবে। আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা দেখছি যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স এটা দেখাচ্ছে যে মোটামুটি ভালো উন্নতি হয়েছে, অলমোস্ট গত বছরের মতো। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনড় তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। এর অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজের ক্লোজ ডাউনের পাশাপাশি ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করবেন শিক্ষার্থীরা। তবে বারাসাতা ব্যারিকেডের আওতায় মহাখালী রেলগেট এলাকা পড়লেও মঙ্গলবার জনদুর্ভোগ এড়াতে সেখানে অবস্থান নেবেন তারা। সোমবার রাতে ক্যাম্পাসের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিতুমির ঐক্যের সদস্যরা। সোমবার রেললাইনে অপ্রীতিকর ঘটনার দুঃখ প্রকাশ করে তারা বলেন, আহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। মঙ্গলবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা সহ 4 জন নিজেরা বৈঠক করবে, তারপর প্রতিনিধি দলকে জানানো হবে। এ সময় আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষা মন্ত্রণালয়ে 12 সদস্যের প্রতিনিধি দলকে ডেকে কথা শোনেন তারা। দাবিগুলোকে যৌক্তিক বলেও প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে তারা গড়িমসি করে। এরপর অনশনে বসে পড়ে শিক্ষার্থীরা। এমন খবর শোনার পর ক্যাম্পাসের সামনে সড়কে আবারও আন্দোলনে বসে পড়ে শিক্ষার্থীরা। তারপর প্রধান উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা করা হবে আশ্বস্ত করে শিক্ষার্থীদের অনশন ভেঙে দেওয়া হয়। ছাত্রদের আন্দোলনের কারণে বেশি ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দেখছেন সংবাদ সকাল। উত্তরের জেলা নীলফামারীতে জেকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশা চাদরে ঢাকা থাকছে সকাল সন্ধ্যা। বেলা গড়িয়ে গেলেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীতের দাপটের সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা। সহকর্মী মামুনুর রশিদ মিঠুর রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। হিমালয়ের পাদদেশ ঘেঁষা দেশের উত্তরের জেলা নীলফামারী। মধ্য নভেম্বর থেকে এ জেলায় ঝেঁকে বসেছে শীত। সকাল সন্ধ্যা বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়লেও চারপাশ ঢাকা থাকে ঘন কুয়াশায়। বেলা গড়িয়ে গেলেও রাস্তায় হেডলাইট জ্বালিয়েই চলে যানবাহন। রাতের বেলা একটু ঠান্ডা মাগরিব আজানের পর বেশিক্ষণ করে, আর সকালবেলায় ভোর থেকে 10টা পর্যন্ত বাইরে হতে পারি না, ঠান্ডা বেশিরভাগ লাগিয়ে থাকে। ভোর 4টা থেকে সকাল 10টা পর্যন্ত শীত। এই শীতটা আমাদের অনেক ক্ষতি করতেছে, ছোট বাচ্চাদের আরো বেশি। এই ঠান্ডা শুরু হল, আমার গরিব মানুষ আজাব শুরু হল। না পাইছি কর্ম করিবে, না পাইছি বেড়েবার। বিকেল হইতে ঠান্ডা, সকাল 11টা পর্যন্ত ঠান্ডা। শীতের দাপট বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেই বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। পরশু দিনের থেকে একটু জ্বর, পাতলা পায়খানা, এই কারণে আজকে সকালবেলা নিয়ে আইছি। কালকে রাত 11টার সময় মেডিকেলে আনছি। এখানে কালকে থেকে স্যালাইন 2টা গেল, ট্রিটমেন্ট চলতেছে, ডাক্তার এসে দেখতেছে। রোগবালাই থেকে বাঁচতে চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। গার্জিয়ানরা যদি একটু সচেতন থাকতো তাহলে এই অসুখগুলো হতো না। বিশেষ করে গার্জিয়ানরা যদি কিছু কিছু নিয়ম ফলো করে, যেমন শীতের সময় বাচ্চাদেরকে শীতের কাপড় পরায় রাখা, বিশেষ করে ছোট বাচ্চাদেরকে মাথায় টুপি পরানো, মোজা পরানো, এবং ভোরবেলা এবং রাতের বেলা যদি বাচ্চাদেরকে ঘর থেকে বের করা না হয়, কুসুম কুসুম গরম খাবার খাওয়ানো হয় এবং ফ্রেশ ফলমূল যদি খাওয়ানো হয়, তাহলে কিন্তু এই অসুখগুলো থেকে অনেকটাই বাচ্চাদেরকে রক্ষা করা সম্ভব। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের তথ্য মতে বর্তমান সময়ে দৃষ্টিসীমা 2000 সেন্টিমিটার থাকার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সকাল সন্ধ্যা দৃষ্টিসীমা থাকছে 3 থেকে 400 সেন্টিমিটার। এতে বেগ পেতে হচ্ছে বিমান ওঠানামায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। গভীর নলকূপে অপারেটর নিয়োগে নতুন নীতিমালা করেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA। এতে আগের তুলনায় বেশি জামানত দিতে হবে অপারেটরদের, কমবে সেচ ঘন্টা। ফলে শস্য ভান্ডার হিসেবে পরিচিত বরেন্দ্র অঞ্চলে আবাদ কমার শঙ্কায় কৃষকরা। যদিও BMDA বলছে অপারেটর নিয়োগে দুর্বৃত্তায়ন কমাতে এমন নীতিমালা। কাজী শাহেদের প্রতিবেদন। যদি 980 ঘন্টা করে চলে এই মৌসুমে, তাহলে আপনার আলুতে অর্ধেক করে স্কিমে আলু চাষ হবে না, প্লাস আলু পরবর্তী যে ইরি ধান হয় সেটা না করার জন্য মৌখিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ওনাদের প্রকৌশলীরা বিভিন্নভাবে। রাজশাহীর তানোর উপজেলার পলাশী গ্রামের চাষি আয়ুব আলী
জমিতে ধান কাটা শেষে রোপণ করেন আলু। এই অঞ্চলের পুরো চাষাবাদ সেচ নির্ভর। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নীতিমালায় চিন্তার ভাঁজ এই কৃষকের কপালে। বিএমডি এর নতুন নীতিমালা অনুযায়ী অপারেটর হতে চাইলে নারী ও পুরুষ উভয়ের জন্য জামানত ছিল 7,000 টাকা। এবার তা বাড়িয়ে পুরুষের জন্য 20,000 ও নারীদের জন্য 15,000 টাকা করা হয়েছে। নারী পুরুষ উভয়কে গভীর নলকূপের ঘরে রাতেও থাকা বাধ্যতামূলক। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস। ফরমের দাম 100 টাকার পরিবর্তে করা হয়েছে 1,000 টাকা। কমানো হয়েছে নলকূপ চালানোর সময়ও। এতে করে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। অপারেটর নিয়োগের ব্যাপারে যে 7,500 টাকা ছিল সেটাকে আপনার 20,000 টাকা করেছে। আর যেটা মহিলাদের জন্য আবার ওই নিয়োগটা ছিল আগে 5,000 টাকা, সেটাকে করেছে এখন 15,000 টাকা। এটা তো আমাদের জন্য আসলে অসম্ভব দেওয়া। আলুতে আমরা যদি প্রতিদিন 15 ঘন্টা করে পানি লাগবে, তো এই পরিমাণে যদি আমরা 15 ঘন্টা করে পানি তুলি তাহলে আমাদের 2.5 মাসে পানিটা শেষ হয়ে যাবে। আলু উঠবে না, সরষা বলেন, গম বলেন, ভুট্টা বলেন, কোনো আবাদই উঠবে না। ডিপের অপারেটর যারা আছে তাদের কিন্তু শিক্ষিত যোগ্যতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অভিযোগ উঠেছে বোর্ড সভায় আলোচনা ছাড়াই নতুন এই নীতিমালা করেছে কর্তৃপক্ষ। বিএমডি এর এমন সিদ্ধান্তকে শস্য উৎপাদনে অন্তরায় বলছেন রাজশাহী রক্ষা সংগম পরিষদের সাধারণ সম্পাদক। সময়সীমা বেঁধে দেওয়া কৃষকের জন্য এবং এই অঞ্চলের কৃষির পুরে বড় ধরনের একটা হুমকির চাপ আসবে বলে আমি মনে করি। সামনে যখন বোর্ড মিটিং হবে অবশ্যই আমি এই বক্তব্যগুলো তুলে ধরবো, যাতে কৃষকদের পক্ষে তাদের সুবিধা মতন জামানতটা গ্রহণ করা হয় এবং ফর্মের দামটা নির্ধারণ করা হয়। তবে বিএমডিএ কর্তৃপক্ষ বলছে গভীর নলকূপ অপারেটর নিয়োগে যে দুর্বৃত্তায়ন হয়েছে সেটি ভাঙতে নতুন নীতিমালা। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসবে। গত কয়েক বছরে টিউবওয়েলটা হয়ে গেছে, এটা একটা ব্যবসার একটা কেন্দ্রবিন্দু। এর সাথে জড়িত আছে কিন্তু অনেকেই। উপরের দিকে তাকে অপারেটর নিয়োগ করার জন্য কিন্তু সে কিন্তু কারো না কারো কাছ থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে, এবং সেটা পেপারে আপনারা আমি দেখলাম যে পেপারেও এসছে। বরেন্দ্র অঞ্চলে প্রায় 19,000 গভীর নলকূপের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা করে বিএমডিএ। নতুন এই নীতিমালায় অপারেটর নিয়োগে বিশৃঙ্খলা সৃষ্টি ও সেচ ব্যাহত হওয়ার শঙ্কা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দেখছেন সংবাদ সকাল।